গত শুক্রবার ট্রাম্পের একটা টুইটের জন্যে আমেরিকার বাজার থেকে প্রায় 2 ট্রিলিয়ন কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। বাজার প্রচণ্ড নিচের দিকে পড়ে আমেরিকার বাজার, এবং ডাও জোন্স একটা সময় 900 পয়েন্টের মতো নিচে গিয়ে বন্ধ হয়, যদিও দেখেন এক্স্যাক্ট 878 পয়েন্ট। S&P 500 2.71 মানে প্রায় 3%, এবং ন্যাসড্যাক যেটা আইটি স্টক আমরা জানি স্টক ইন্ডেক্স, সেটা প্রায় 3.5% বন্ধ হয় নিচে গিয়ে। এক একটা ইন্ডেক্স যখন 3.5% পড়ছে, তার মানে বুঝতে পারছেন আন্ডারলাইং স্টকগুলো, কিছু কিছু স্টক 6%, 7%, 8% পর্যন্ত মাইনাস হয়েছে। কি এমন হয়েছিল সেটা নিয়ে যেমন আলোচনা থাকবে এই ভিডিওতে, তেমন ইন্ডিয়ান মার্কেটে উইকলি চার্ট নিয়ে আলোচনা থাকবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওতে মন দিয়ে শুনবেন, একটু জিওপলিটিক্যাল নিয়েও আলোচনা হবে। তো হয়েছেটা কি, মার্কেট ঠিকই চলছিল, মানে ইউএস এর মার্কেট জানেন লাইফ হাইতে ট্রেড করছে। তো সেখানে অল্প একটু খারাপ খবরও অনেক বিপত্তি ডেকে আনে বা প্রফিট বুকিং ডেকে আনে, আর সেটাই হয়েছে। ট্রাম্প জানেন নিজের ওই টুইটের জন্য খুব বিখ্যাত। তো এবার টুইট মানে করতেই তাকে বাধ্য করা হয়েছে, যেহেতু চীন এসে বলেছে যে আমরা রেয়ার আর্থে খুব টাইটেনিং করছি, এক্সেট্রা এক্সেট্রা, এসব বলেছে ওপেনলি। মানে ওই যা হয় যে ইউএস এর কাছে মাথা নতি স্বীকার করছি না, এক্সেট্রা, এরকম ব্যাপার। তো তার মানে জবাব বলতে পারেন, বা তার একটা রিপারকেশন হিসেবে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু টুইট করে জানিয়েছিলেন যে চায়না হস্টাইল বিহেভ করছে, এবং এই হস্টাইল যখন ওয়ার্ডটা উচ্চারণ করা হয় সেটা অনেক রকমভাবে ইন্টারপ্রিট করে বাজার। তো হস্টাইলভাবে বিহেভ করছে, রেয়ার আর্থ নিয়ে আমাদেরকে একটু মানে ঝামেলা করছে, এবং রেয়ার আর্থ দেবে না এরকম বলছে, সারা ওয়ার্ল্ডকে দেবে না এরকম বলছে, এই কথাগুলো বলছে। আর আপনারা তো জানেন সারা ওয়ার্ল্ডের কথা ছাড়ুন, সব সময় এটাই হয়েছে, আমেরিকার প্রবলেম মানে সেটা সারা ওয়ার্ল্ডের প্রবলেম, সেটা আমেরিকা নিজে মনে মনে করে, কিন্তু অন্যান্যদের প্রবলেমটা আমেরিকার নিজের প্রবলেম নয়। এটাই তো হয়ে এসছে, তাই না? তো যাই হোক, এখানে আমি চায়না যে খুব ভালো কাজ করছে তাও বলছি না, কিন্তু ইউএস এর এরকম হওয়াটা জরুরি ছিল। সব সময় ট্রেড ওয়ার করব, আহ, মানে যে যার নিজের দেশকে এখন দেখছে, তাই না? সেক্ষেত্রে চায়নার কাছেও ওয়ার্ল্ডের, এটা আপনাদের জেনে রাখা উচিত, ওয়ার্ল্ডের 90% রেয়ার আর্থ এলিমেন্টস বা রেয়ার আর্থ যে মেটালগুলো হয়, যে ধাতুগুলো হয়, সেগুলো কিন্তু চায়নার কাছে আছে। এইবার মানে ওই হিমালয়ান যে রিজিয়নটা আছে ওইখানে কিন্তু রেয়ার আর্থ পাওয়া যায়, এবং সেই জন্য কিন্তু আমেরিকার নজর ওই দিকে অনেক ছিল, এবং চায়না যেহেতু, তাই জন্য দেখুন তিব্বতকেও নিয়ে নিল, যাতে ওই রেয়ার আর্থ ব্যাপারগুলো নেওয়া যায়। পাকিস্তানের বালুচিস্তান ওই এরিয়াটাও চায়না করিডর তৈরি করছিল। এখন একটু আবার পাকিস্তান আবার আমেরিকার দিকে ঘেঁষেছে বলে সেটা একটু অন্যরকম জিওপলিটিক্যাল ইকুয়েশন চলছে। আহ, এবং আপনারা যদি দেখেন, এই জন্যই এই যে রেয়ার আর্থের ব্যাপারে এই টেনশনগুলো চলছিল, এই জন্যই কিন্তু আফগানিস্তানের উপরে কিন্তু ওই এয়ারবেস, আফগানিস্তানের এয়ারবেসে আবার আমেরিকা কবজা করবে, এইটা কিন্তু ট্রাম্পের তরফ থেকে এসেছিল। আপনারা জানেন আফগানিস্তান ছেড়ে বাইডেন সরকারের আমলেই মানে আমেরিকারা চলে এসেছিল, কিন্তু আবার নতুন করে ট্রাম্প বলেছিল যে আমার ওই একটা বিমানবন্দর, মানে ওইখানে আমরা ইউএস এর ঘাঁটি স্থাপন করব। একটা দিক তো বটেই যে ওই আফগানিস্তান একটা স্ট্র্যাটেজিক জায়গা, একটা একটা সৈন্য ঘাঁটি ওইখানে থাকলে চায়না এবং ভারত, বিভিন্ন এই রাশিয়া, ওই সব এরিয়াগুলো একটু তার নজরে চলে আসে। কিন্তু তার সাথে সাথে রেয়ার আর্থ ওই জিনিসগুলো ওই এরিয়ায় পাওয়া যায়, সেটাও একটা কিন্তু উদ্দেশ্য। রেয়ার আর্থ এইটা নিয়ে অনেক কিছু শুনবেন যে এগুলো কি কিসে লাগে। আপনারা নিশ্চয়ই রেয়ার আর্থ ম্যাগনেট শুনেছেন, যেগুলো ইভিতে লাগে, মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল। তবে ওইটা কিন্তু মেন জিনিস নয়। রেয়ার আর্থ এলিমেন্টগুলো অনেক সময় লাগে আপনার বিভিন্ন যে নিউক্লিয়ার প্রোগ্রাম চলে বিভিন্ন কান্ট্রির, তাতে লাগে। তারপর যে যুদ্ধ বিমানের ইঞ্জিনগুলো দেখেন, যে যুদ্ধ বিমান দেখেন, সেগুলো সফিস্টিকেটেড অস্ত্র এইসব তৈরি করতেও কিন্তু এই জিনিসগুলো দরকার পড়ে। এবং তার জন্যই রেয়ার আর্থ, যখন এই এলিমেন্ট নিয়ে এই টুইট আসে,
সাথে সাথে কিন্তু ডিফেন্স সেক্টরের মানে আমেরিকার ডিফেন্স সেক্টর স্টক, আমেরিকার আপনার আইটি মানে আইটি বা এআই জাতীয় ইলেকট্রনিক্স জাতীয় জিনিস যে স্টকগুলো আছে যেগুলো মেন ওয়েটেজ করে টেকনোলজিক্যাল স্টক, সেইটা কিন্তু বাজারটা নিচের দিকে চলে আসে। এবার আপনার মনে হবে না বাজার এত পড়েছে কেন, হয়তো টেকনোলজি বা পার্টিকুলার একটা দুটো সেক্টর হয়তো পড়বে। বাজার পড়েছে এই জন্যই যে চায়নার সাথে মনে করা হচ্ছিল একটা ডিল তাড়াতাড়ি আমেরিকার সাথে হয়ে যাবে, এবং শি জিনপিংয়ের সাথেও একটা ওনার মানে ট্রাম্পের একটা বক্তব্য বা মিটিং হওয়ার কথা ছিল, সেটাও মনে হয় যেন ক্যান্সেল হবে, সেটারও একটা আভাস পরবর্তীকালে ট্রাম্প দিয়েছিল সাংবাদিক সম্মেলনে। তো এইটা থেকে বাজার মনে করছে যে আবার ওই ট্যারিফের ব্যাপারগুলো চলবে। এবার দেখুন অন্যান্য দেশের উপর ট্যারিফ দিচ্ছে, তাতে যতটা আমেরিকার ক্ষতি হবে তার থেকে চায়নার সাথে যদি মানে কি বলে বিরুদ্ধ ব্যবহার হয় বা চায়নার জিনিসের উপর যদি 100% ট্যারিফ বসে যায়, তাহলে কিন্তু আমেরিকার যে দ্রব্য বা যে আপনার ইনফ্লেশন হয় সেটা কিন্তু অনেক অনেক বেড়ে যাবে, কারণ চায়নার থেকে কিন্তু চায়নার উপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট আমেরিকা। তো সেইটা বাজার ভালো মতন জানে, এবং তার জন্যই কিন্তু বাজারের এই রিয়াকশন প্লাস হস্টাইল, এই কথাটার মধ্যে অনেক কিছু মানে মনে করা থাকে, অনেক কিছু মিনিং বার করা যায়। তো এর জন্যই এর আগে কিন্তু কখনো চায়না নিয়ে হয়তো বলেছে কিছু কিছু সময় ট্রাম্প, কিন্তু এই হস্টাইল এই ওয়ার্ডটা উচ্চারণ করেনি। সেটা যখন করলো তারপরে কিন্তু বাজার একটা নেগেটিভ রিয়াকশন দিয়েছে, প্লাস তার উপর ছিল আবার গোদের উপর বিস্ফোরা শুক্রবার। জানেন শুক্রবার দিন মানুষ কি করে, উইকেন্ডের শেষের দিন কে ওই রিস্ক নিয়ে উইকেন্ডে হোল্ড করে যাবে, তা অনেক লিকুইডেশন ওই জন্য হয়েছে। তার একটা স্পাইরাল এফেক্ট হয়, জানেন অপশনের অনেক পজিশন থাকে, সেগুলো যখন মানে লং লিকুইডেট হয় সেগুলোর একটা স্পাইরাল এফেক্ট থাকে, তার জন্যই ব্যাপারটা হয়েছে। এবার এই জিনিসটা সোমবার মানে নেক্সট সোমবার মঙ্গলবার বা নেক্সট উইক কন্টিনিউ করে কিনা সেই দিকে একটা দেখার। যদি দেখেন ভিক্স আমেরিকার যে ভোলাটিলিটি ইন্ডেক্স একদিনে 31%, একটা সেশনে 31% জাম্প করেছে। হ্যাঁ, সুতরাং এইটা একটা মানে মারাত্মক দিক যেটা আপনারা নজরে রাখছেন। তো আমিও নজরে রাখছি, সোম মঙ্গলবার আবার একবার আপডেট আপনাদের নিশ্চয়ই দেব। একটু জিওপলিটিক্যাল ইভেন্টের উপর একটু আমাদের নজরটা রাখা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তবে ভারতের বাজারে আসি। ভারতের বাজারে যদি দেখেন, ভারতের বাজারে আমি আসি, ইন্ডিয়া ইন্ডেক্স, ভারতের বাজার মোটামুটি 25,000-এর উপরে নিজেকে টিকিয়ে রাখতে আপাতত সক্ষম হয়েছে। অল্প হলেও একটু এফআইআইদের ক্যাশ মার্কেটে বাইংটা আসছে, যেটা একটা পজিটিভ দিক। যদি আজকে এখন তো উইক শেষ হয়েছে, সুতরাং যদি একটু আমরা উইকলি ক্যান্ডেলে আসি তাহলে একটু একটু দেখা যাবে। আমি এই দাগগুলো সরিয়ে দিচ্ছি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। আপনারা তো রেঞ্জটা অনেক দিনই জানেন। তো যদি দেখেন উইকলি চার্ট আপনার সামনে আছে, একদম একদম খালি চোখে দেখে দেখুন, একদম সিম্পল জিনিস কিন্তু চলছে বাজারে। মানে চোখ কান খোলা রাখলেই বুঝবেন আপনার পোর্টফোলিও কেন বাড়ছে না। মানে কিছুদিন বাড়লেও আবার দেখছেন একটু নিচে চলে আসছে। ইভেন আমার পোর্টফোলিও তাই হচ্ছে, সবার পোর্টফোলিও তাই হচ্ছে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট বা যাই ইনভেস্টমেন্ট থাকুক না কেন। কেন হচ্ছে? এই জন্যই, এই যে 2024-এ আপনার এই হাইটা করেছিল, তারপর থেকে বাজার কিন্তু সেই অর্থে কোথাও যায়নি, নিচে নিচে উপরে নিচে এরকম করছে, মানে সাইডওয়েজ আছে। তবে একটা দিক ভালো, আপনারা নিজেরাই দেখুন, এই যে কনসোলিডেশন করছে এখন এই বর্তমানে এই 2-3-4 উইকে, এটা কিন্তু উইকলি ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল, 2-3-4-5 উইকে কিন্তু এখন একটু এই যে বক্সটা, এই যে জোনটা টানা হয়েছে, এই যে বক্সটা টানা হয়েছে, এর আপার জোনে কিন্তু কনসোলিডেট করছে। এইটা ভালো। যদি এরকম মার্কেট এসে এরকম নিচের দিকে কনসোলিডেট করতো তাহলে কিন্তু ব্রেক ডাউনের চান্স বেড়ে যেত। কিন্তু এখন আমরা কি দেখছি, একটু সময় হলেও একটু উপরের দিকে, উপরের এই হাফে কিন্তু কনসোলিডেট করছে। তাই জন্যই বলছি এই যে লোয়ার বাউন্ডটা আছে, যেটা মোটামুটি আপনাদের যদি রেঞ্জ আমি টানি তাহলে দেখবেন, আমি যদি এখানে আপনাদের একটা লাইন ড্র করি, এই এই সুইং লোটা, সেটা মোটামুটি 24,300, 24,300 এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন হয়ে আছে। তাই জন্য এর উপরে যতক্ষণ বাজার আছে, যতক্ষণ বাজার আছে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড।
ঠিক আছে, তাই জন্য বক্সের উপরের দিকে কনসলিডেট করছে, তার মানে কি কনসলিডেট করুক, ব্রেকআউটের প্রবাবিলিটি বেশি থাকে। এবার ব্রেকআউট কখন করবে সেটা কাউর জানা নেই, কোনো যদি কেউ আপনাকে বলে তাহলে সে মিথ্যে কথা বলছে, সত্যি কথা বলছি, সে মিথ্যে কথা বলছে। ব্রেকআউট কখন হয় কেউ জানতে পারে না, কোনো টেকনিক্যাল চার্ট সেটা আপনাকে বলে না, তবে টেকনিক্যাল চার্ট একটা আপনাকে আভাস দেয় বা প্রবাবিলিটি বলে। প্রবাবিলিটি দেখুন নিজেই বলুন না, এটা আমাকে বলে দিতে হয় না, আপনি যে যে বক্সটা টেনে আপনাকে দিলাম সেটা নিজেই দেখুন। আর আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে একটু টেকনিক্যাল নলেজটা বাড়ছে কিনা সেটা একটু প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে যেখানে চার্ট নিয়ে আমি অ্যানালিসিস করে আপনাদের দেখাই, নিজের বক্তব্য পেশ করি না, লজিক্যালি বোঝাবার চেষ্টা করি যাতে চার্টে আপনারা নিজেরাই নিজেদের অ্যানালিসিসগুলো করতে পারেন, সেটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমারও একটু মোটিভেশন পাই আমি। তো দেখুন নিজেই দেখুন এই বক্সের কনসলিডেশনের আপার জোনে কিন্তু এখনো কনসলিডেট করছে। তো এইখানে যদি 1-2 সপ্তাহ আবার নিচের দিকেও যায়, কিন্তু আবার এরকম ধরুন উঠলো, আবার এরকম করলো, তারপর কোনো একটা সময় নিশ্চয়ই ব্রেকআউটটা দেবে যখন এই বক্সের বাইরে যাবে, যেটাগুলো এই লেভেলগুলো, ঠিক আছে। তো সেটা যখন হবে নিশ্চয়ই আমি আপনাদের অ্যালার্ট করে দেবো, সেই নিয়ে চিন্তা করবেন না। কিন্তু বক্সের উপরের দিকে যেহেতু কনসলিডেট করছে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। নিচের দিকে যদি কনসলিডেট করতো দেন ইট ইজ ব্যাড, তাহলে আরও নিচের দিকে নামার সম্ভাবনা কিন্তু খুলে যেত। তাই জন্য এখন যে সুইং লো সেটার দিকে একটু নজর রাখবেন, 24,300 প্লাস মাইনাস 50-100 পয়েন্ট করে নেবেন, উইকলি চার্টে কথা হচ্ছে বলে কথা। আচ্ছা, তাহলে এইবার আসি, আপনাদের যে অনেকের একটু চিন্তা থাকে যে মার্কেট তো কিছুই করছে না, না করছে মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট ভালো আছে। আপনারা এই বুল রানটা দেখুন, এইখানে যে বুল রানটা হয়েছে, আমি যদি এইখান থেকেই দেখি দিস বুল রান একটা ইন্ডেক্স লেভেলে 53% রিটার্ন, মার্চ 2023 থেকে সেপ্টেম্বর 2024, মানে প্রায় 1-1.5 বছরের সময়ে 53% রিটার্ন দিয়েছে ইন্ডেক্স। এটা কি স্বাভাবিক ঘটনা? উত্তর হলো না, একদমই স্বাভাবিক রিটার্ন নয়, এটা বুল মার্কেটের রিটার্ন। তো বুল মার্কেটে দেওয়ার পর একটু দাঁড়িয়েছে এবং আপার জোনে কনসলিডেট করছে, এটা কি মানে স্বাভাবিক ব্যাপার? দিস ইজ ভেরি নর্মাল। আপনারা হয়তো অনেকে নতুন শেয়ার মার্কেটে এসেছেন, তাই জন্য মনে হচ্ছে যেন এটা কি করছে মার্কেট, তেমন কিছুই করছে না। আসলে মার্কেট ঠিক জায়গায় আছে, সবসময় মার্কেট রেজিং বুল মার্কেটে থাকে না, কনসলিডেট করছে। কিন্তু একটা ভালো, যেটা আপনাদের মনে হচ্ছে যেন বারবার একটা কথা বলছি, কিন্তু কনফিডেন্স আনার জন্য, যে মার্কেট নিচের দিকে কিন্তু কনসলিডেট করছে না, একটু আপার ব্যান্ডেই কনসলিডেট করছে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। এবার দেখুন, আমি আমার কয়েকটা ভিডিও আগে একটা কথা বলেছিলাম, ভারত নিজের জন্য যে একদম বিয়ার মার্কেটে চলে যাবে, একদম সব বাজে, এটা হবে না, এটা হবে না, ধরে রাখুন হবে না। প্রবাবিলিটি হচ্ছে যদি সারা বিশ্বকে নিচে কেউ নামিয়ে আসে, সেটা হচ্ছে ট্রাম্প এবং ট্রাম্পের পলিসি বা আমেরিকার, সেইটা যদি হয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে তো গ্লোবাল মার্কেট কারেক্ট করলে ইন্ডিয়াকেও, হয়তো ইন্ডিয়া কম কারেক্ট করবে কিন্তু কারেক্ট তো করবে, তাই না? সেটাই যদি হয় সেটা আলাদা ব্যাপার। সেটা হলে তো নিশ্চয়ই ইউএস মার্কেটে বা বিদেশের মার্কেটে সেই সংকেত আসবে, সেগুলো নিয়ে অ্যালার্ট রাখবো। যেমন গতকাল মার্কেট পড়েছে বলে আজকে আমি আপনাদের অ্যালার্ট করলাম বা সেই কথাটা আপনাদের বললাম, নেক্সট উইকেও আপডেটগুলো থাকবে। কিন্তু তাছাড়া ইন্ডিয়ার যদি দেখেন, ইন্ডিয়ার ইকোনমি যদি দেখেন, তাহলে আপাতত কিন্তু আমরা ভালো জায়গায় আছি, ভালো করছি। হ্যাঁ, একটু মাঝে মাঝে হেডেক হবে, একটু মাঝে মাঝে হেডউইন্ডস হবে, কারণ দেখুন একটা ইউএস মার্কেটের 50% ট্যারিফ, সেটা একটা অনেক বড় ব্যাপার, অনেক বিজনেস তাতে ক্ষতিগ্রস্ত হয় এবং হচ্ছে, এবং ব্যাপারগুলো একটু হিট হবে। এই যে কোয়ার্টারলি রেজাল্ট আসবে, এতে আমাদের নজর রাখতে হবে, একটু হিট আসবে। কিন্তু তার জন্যে সরকার যে জিনিসগুলো করছে, যেমন জিএসটি ছাড় দেওয়ার মাধ্যমে একটু কনজামশনের উপর জোর দেওয়া, এইসব জিনিসগুলো দিয়ে টাকাটাকে কিন্তু একটু ফ্রি ফল করতে দেওয়া হচ্ছে, না হলে 89-এ পৌঁছে যায় না। আরবিআই অত বোকা নয় যে 89-90 হতে দেবে টাকাকে, একটু ফল করানো হচ্ছে যাতে যারা এক্সপোর্ট করে বাইরে তাদের একটু সুবিধা হয়। একটা ভিডিওতে আমি বুঝিয়েছিলাম এই ব্যাপারটা। তো সেই ব্যাপারগুলো করে একটু দাঁড় করাবার ব্যাপার চলছে। তো একটু দেখুন, হঠাৎ করে 50% ট্যারিফ হলে তার এফেক্টটা একটু অ্যাবজর্ব হতে 1-2-3 কোয়ার্টার লাগে, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ব্যাপারটাই হচ্ছে, তার মধ্যেও কিন্তু কোম্পানির রেজাল্টগুলো যে খুব একটা খারাপ হচ্ছে তা নয়, মানে
রেজাল্ট সিজন সবে শুরু হয়েছে। আমি টিসিএস এর রেজাল্ট থেকে বলছি, টিসিএস এর রেজাল্টটা যে খুব খারাপ হয়েছে তা একদমই নয়। আরও আমরা এই কোয়ার্টারের রেজাল্ট দেখবো এবং ইম্পর্টেন্ট কোম্পানিগুলোর রেজাল্ট আপনাদের সামনে আমি এই চ্যানেলে তুলে ধরবো। তার জন্য চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন চট করে চলে আসি ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটিও দেখুন, ব্যাংক নিফটি লাইফ হাই করেছিল কিছুদিন আগে 23শে জুন, মানে আমি উইকলি চার্টে বলছি, আবার কিন্তু সেই সেই উপরের দিকেই কনসোলিডেট করছে। এটা দেখবেন ব্যাংক নিফটিও কিন্তু বুলরান দিয়েছিল, এই এই জোনটা দেখুন বুলরান দিয়েছে, তারপরও কিন্তু কনসোলিডেশন হচ্ছে উপরের জায়গায়, এই দিকে লক্ষ্য রাখুন। তাই জন্য যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন তারা কিন্তু খুব ভালো করছেন, করে যান। আপনারা ইউনিট এখন জোগাড় করছেন, যখন কনসোলিডেট করছে তারপর যখন আবার ব্রেকআউট দেবেন, এই ফল কিন্তু আপনারা পাবেন। সুতরাং মানে ওই মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন লং টার্মের জন্য করতে থাকুন। তবে যারা ওই 1 বছর 6 মাসের জন্য করছেন প্লিজ তারা ওই ইনভেস্টার বলবেন না, ওইটা খুব শর্ট টার্ম হয়ে যাচ্ছে। একটু লং টার্মের ব্যাপার থাকলে অবশ্যই ইনভেস্টমেন্টটা চালানো উচিত। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স একদম কমে আছে, 10-এর মধ্যে পড়ে আছে, অ্যাভারেজের থেকেও কমে আছে। সুতরাং অত ভোলাটাইল ইন্ডিয়ার বাজার কিন্তু এখনো নেই। স্মল ক্যাপ মিড ক্যাপে চট করে একটু চলে আসি। স্মল ক্যাপ মিড ক্যাপটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, একটু কনসোলিডেশনটা যেন অনেক দিন বা অনেকটা হচ্ছে এবং এটা খুব স্বাভাবিক। আপনারা দেখুন না, এই যে বুল মার্কেট হয়েছে তাতে স্মল ক্যাপ মিড ক্যাপই খুব ইনফ্লেটেড হয়েছে। তাই জন্যই আপনি দেখুন না অনেক স্টক কিন্তু মানে কি বলে ওভার ভ্যালু থেকে নিচে নামেনি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ডেটা সেন্টার তৈরি করার একটা খুব ভালো কোম্পানি হচ্ছে নেটওয়েভ টেকনোলজি। 4,000 টাকার মতো এখন স্টকের প্রাইস। তার পিই দেখবেন, বাজার তো এখন যে একদম লাইফ হাইতে আছে তা নয়, ওভারঅল বাজার, আপনি তার পিই রেশিও দেখবেন। পিই রেশিও দেখে কেউ প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। 150-র উপরে তার পিই, আমি লাস্ট যত দেখেছিলাম 150-র উপরে পিই রেশিও। এবার বুঝে দেখুন তাহলে, মানে এই নয় যে বাজার 26,000 থেকে নিচে এসেছে বলে, মিড ক্যাপ স্মল ক্যাপ একটু ইন্ডেক্সটা নিচে কারেক্ট করেছে বলে যে স্টকগুলো দারুণ ভ্যালুয়েশনে চলে এসেছে, তা কিন্তু একদমই নয়। স্টকগুলো কিন্তু, যেগুলো ভালো স্টক, যেগুলোতে মানে ভবিষ্যতের স্টক, সেগুলো কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ এখনো হয়ে আছে। এই দিকে একটু নজর রাখবেন। একটু মিড ক্যাপে চলে আসি। মিড ক্যাপও যদি দেখেন, মিড ক্যাপও কিন্তু কনসোলিডেট করছে। এই যে সরি, আমার ড্রয়িংটা খুবই খারাপ, কিন্তু ঠিক আছে, তাও বুঝতে পারছেন এই উপরের রেঞ্জেই কিন্তু কনসোলিডেট করছে। সুতরাং মিড ক্যাপও কিন্তু ব্রেকআউট দেওয়ার জায়গায়, বা এখান থেকে হয়তো আবার নিচে নামবে, আবার করবে কনসোলিডেট, করুক না, কোনো অসুবিধা নেই তো, যতক্ষণ উপরের দিকে কনসোলিডেট করছে, মানে বক্সের আপার রেঞ্জে কনসোলিডেট করছে, দেন ওয়েল অ্যান্ড গুড। আপনারা তো এই দিকটাও দেখতে হবে। 1 বছরের মধ্যে মিড ক্যাপ ইন্ডেক্স রিটার্ন দিয়েছে 97%। মোটামুটি 1-1.5 বছরের মধ্যে 100% একটা ইন্ডেক্স রিটার্ন দিয়েছে। তারপর কি সে এক জায়গায় 1 বছর দাঁড়িয়ে থাকবে না? থাকতেই পারে। 1 বছর কেন বলছি, এই সেপ্টেম্বর 2025, আমরা যদি সেপ্টেম্বর 2024 থেকে নিই, মানে আগের টপ থেকে 1 বছর মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু একদিকে তো ভালো যে এত ট্যারিফের কাণ্ড হলো, এত কিছু হচ্ছে, তাও এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, এই নয় যে 20% নিচে বাজার আছে, ওভারঅল বাজার বলছি। তো এইটার দিকে একটা পজিটিভ দিক আছে, তো সেই দিকে একটু নজর আপনারা রাখবেন। চলুন, যখন কথাই হচ্ছে আইটি স্টক নিয়ে তো কথা হবে, বা আইটি ইন্ডেক্স নিয়ে তো কথা হবেই, যেহেতু টিসিএস এর রেজাল্ট বলে কথা। আইটি ইন্ডেক্সটা কিন্তু দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে এসে সেই কনসোলিডেট করছে। আইটি ইন্ডেক্সটা একটু নিচের দিকেই কনসোলিডেট করছে, যতক্ষণ না এই উপরের বক্সে এই সব জায়গায় কনসোলিডেট করবে বা এই হাইকে ক্রস করবে, এই যে হাই, এই যে সুইং টপ, এটাকে ক্রস করবে, ততক্ষণ পর্যন্ত সেই অর্থে চাল ভালো আসছে সেটা আইটিতে মনে করা যায় না। এবং আইটির নিজস্ব কারণ আছে, দেখছেন মানে পুরো বিশ্ব অন্যদিকে চলছে, তো ইন্ডিয়ার সার্ভিস ওরিয়েন্টেড ব্যাপারগুলো একটু তাতে ধাক্কা খাচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এআই ফেআই এলে কি হয়, যেগুলো রিপিটিটিভ জব সেইগুলো অনেকটা কমে যায়, অনেক সার্ভিস এমন হয়ে যায় যেগুলো রিডান্ডেন্ট হয়ে পড়ে, বা যেগুলো এআই দিয়ে করিয়ে নেওয়া যায়, তো সেইগুলোর জন্য অনেক কিছু হচ্ছে। তবে আমাদের আইটি কোম্পানিগুলোও স্মার্ট, নিশ্চয়ই নিজেদের সেই অনুযায়ী চেঞ্জ করে নেবে।
তো আইটি নিয়ে ঠিক আছে, তবে এখনই হুড়মুড়িয়ে আইটি আলাদা সেক্টর করে কিনে কোনো লাভ নেই। ডাইভার্সিফাইড ফান্ডে থাকুন, মিউচুয়াল ফান্ডে থাকুন, ফান্ড ম্যানেজাররাই ঠিক মতো আপনাদের আইটির যখন দরকার হবে তারা পোর্টফোলিওতে অ্যাড করে নেবে, চিন্তা নেই। তো যাই হোক, এই এই ব্যাপারটা বলা থাকলো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা সঞ্জয় টক্স অ্যাপটা এখনও ডাউনলোড করেননি গুগল প্লে স্টোর থেকে, তাদের লিঙ্ক নিচে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে। অ্যাপটা ইনস্টল করে নেবেন, সেখানে কিন্তু অনেক আমার ফ্রি কন্টেন্ট দেওয়া থাকে এবং আমার কোর্সগুলোও সেখানে থাকে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।